16 বছরে হাজার কোটি টাকার মালিক বনে যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাবনায় গড়েন ত্রাসের রাজত্ব। নিয়োগ বাণিজ্য থেকে বিপুল জমি দখলের অভিযোগ। এবং বৃষ্টি শেষ না হতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গুমোট গরমে জনজীবনে হাঁসফাঁস। নির্বিচারে গাছ নিধন ও নগরায়নের বিরূপ প্রভাব প্রকৃতিতে, বলছেন বিশেষজ্ঞ। ভোরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পাহাড়ে অশান্তির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে যুগ্ম ছাত্র জনতা। এ সময় 3 পার্বত্য জেলায় আজ থেকে 72 ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দেন তারা। আবারও পাহাড়ের দ্রোহের কণ্ঠ নেমে এলো সমতলে। স্লোগানে বিক্ষোভে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার খাগড়াছড়ি দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষে 3 জন নিহত হন। আহত হন অন্তত 20 জন। এ সময় পাহাড়ি জনগোষ্ঠীর দোকান ও ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। এরই প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন কয়েকশো আদিবাসী শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে হামলায় জড়িতদের বিচার করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন বক্তারা। পাহাড় এখনো জ্বলছে, দিঘিনা এখনো জ্বলছে, আমরা জ্বলতে দিতে পারি না। গত পরশুদিন আপনারা সবাই দেখেছেন হাজার হাজার ছাত্র শান্তিপূর্ণভাবে খাগড়াছড়িতে মিছিল করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পাহাড় থেকে সেনা শাসন সেটা ওখান থেকে প্রত্যাহার একটা জোর দাঁড়িয়ে রাখছি। একই কর্মসূচিতে তারা 3 পার্বত্য অঞ্চলে 72 ঘন্টা নৌ ও সড়ক অবরোধের ডাক দেন। সবুজ পাহাড়ে আবারও রক্তের দাগ কেন, সেই প্রশ্ন রাখেন তারা। বলেন, দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। পার্বত্য চট্টগ্রামে জুম্মাদের উপর চলমান সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। এবং একই সাথে আগামীকাল থেকে 72 ঘন্টার জন্য পুরো পার্বত্য চট্টগ্রামে সড়ক ও জনপথে নৌপথে অবরোধ ঘোষণা করছে। সম্প্রতি চুরির অভিযোগে দীঘিনালায় মারধরের পর এক বাঙালির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাঙালিরা। সেই মিছিলে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শিগগিরই গঠন করা হবে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে বলে জানান তিনি। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিচারহীনতার সংস্কৃতির অবসান হতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন দলটির সারা দেশের বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতাকর্মীরা। সন্ধ্যা 6টার কিছু পরে ভার্চুয়ালি এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীন বাংলাদেশে কে হিন্দু কে মুসলিম এমন প্রশ্নের জায়গা নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, ন্যায় বিচার ও নিরাপত্তা পাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার। আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি। সবার সংখ্যা লঘু আর সংখ্যা গুরু, এটি কিন্তু কোন একটি দেশের জনসংখ্যার চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য কিন্তু একটা শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে
নিজের ভোট দিয়ে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তারেক রহমান। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আনা গণতন্ত্রের বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। দেশের বিভিন্ন থানায় দায়ের করা কিছু মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা উচিত। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করা হয়েছে। অক্টোবর মাস থেকে এই কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে স্বাধীন গণমাধ্যমের জন্য যে আইন ও নীতিমালা সংস্কার প্রয়োজন, গণমাধ্যম সংস্কার কমিশন সে প্রস্তাবনা ও রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গতদের সঙ্গে মতবিনিময় ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না। যারাই এ ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। এক্ষেত্রে কে কোন দলের বা মতের তা দেখা হবে না বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। ইন্টারনেটের দাম কমানো ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ তৈরির বিষয়ে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। বাংলাদেশে একটা কিভাবে স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে এবং সেটার জন্য যে আসলে আইন এবং নীতিমালা সংস্কার প্রয়োজন, গণমাধ্যম সংস্কার কমিশন মূলত সেই কাজটি প্রথমে করবে, সেই প্রস্তাবনাগুলো দিবে এবং একটি রূপরেখা তৈরি করবে কিভাবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা হবে গণমাধ্যম সংস্কারের কাজ। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এদিকে বরগুনায় গ্রামের বাড়িতে তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নেওয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক তারা। আমার ভাই তো খুব অসহায় ছিল, ভাতের অভাবে আছে, তাহলে কিভাবে হত্যা করছে? আমার ভাই ওর মতন এইরকমের ছেলে এলাকায় নাই, এইভাবে মানুষ মারে দেখার মতো না। 8 বছর আগে বাবা, 5 বছর আগে মা এবং 1 বছর আগে একমাত্র ভাইকে হারান তোফাজ্জল। পরিবারের সবাইকে হারিয়ে মানসিক ভারসাম্য হারানো তোফাজ্জল ছিলেন ভবঘুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপর যে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে সেই ক্ষোভ দেখা গেছে এলাকাবাসীর চোখে মুখে। হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। কোনোদিন ওর দেখি নাই যে আপনারা একটা জিনিস তুলে নিয়ে গেছে, এরকম কোনো রেকর্ড ছিল না। যারা এই কাজে জড়িয়েছিল, এই জুলুম করেছিল, তাদের সর্বোচ্চ বিচার চাই। পরিবারের পক্ষ থেকে আমরা তার বিচার দাবি করি। আল্লাহ
শনিবার সকালে জানাজা শেষে বাবা মা আর একমাত্র ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে তোফাজ্জলকে। সময় সংবাদ, বরগুনা। ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছাত্র রাজনীতি বন্ধ করাকে অযৌক্তিক বলছে ছাত্র সংগঠনগুলো। রাজনীতি বন্ধ হলে ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা ছাত্র দলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটেও ছাত্র রাজনীতি নিয়ে নতুন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা পর্যালোচনা হয়। মতামত এসেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষেও। এ অবস্থায় ছাত্র রাজনীতি নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা? গণতান্ত্রিক ধারার সাইড ইফেক্ট হিসেবে রাজনীতি চালু থাকা উচিত, কিন্তু এই রাজনীতিতে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক সংগঠন, ক্ষমতাসীনদের টিকিয়ে রাখার প্রচেষ্টা, গেস্ট রুম, গণরুম, এই জিনিসগুলো যদি বন্ধ করতে হয়, দলীয় প্রভাব মুক্ত ছাত্র সংগঠন চাইতে হবে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের রাজনীতির ফরম্যাট বা তাদের রাজনীতির আরেকটু পরিমার্জিতভাবে পরিচালিতভাবে করা উচিত। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে, যেটার জন্য আমরা সাফার করেছি, সেরকম কোনো রাজনীতি না থাকুক, ব্যক্তি পর্যায়ে সে রাজনীতি করুক, তার মতাদর্শ থাকতেই পারে, তবে সেটার জন্য কোনো ইফেক্ট, কোনো প্রভাব যেন আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ক্যাম্পাসে না পড়ে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব অবসানে শুধু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাই সমাধান নয়, এর জন্য সন্ত্রাস দখলদারিত্বের বিচার করতে হবে বলে দাবি বাম ছাত্র সংগঠনগুলোর। সন্ত্রাস দখলদারিত্বের দায় হচ্ছে সন্ত্রাসী এবং যারা দখলদারিত্ব করে তাদের দায়। তাহলে তার জন্য তো আমরা এই যে ছাত্র সমাজের একটা বৃহৎ অংশের মত প্রকাশের অধিকারটাকে তো কেড়ে নিতে পারি না। ছাত্রদল বলছে ছাত্র রাজনীতি বন্ধ হলে আবারও মাথা চাড়া দিবে ফেসিবাদী শক্তি। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের রাজনীতি করার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো আরও কিভাবে পজিটিভ রাজনীতি করা যায়, কিভাবে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে আরও ব্যাপকভাবে থাকতে চাই। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কাজ করছি। দেশের সব ক্রান্তিকালে ছাত্র রাজনীতির অবদান রয়েছে জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন মূল দলের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক নিয়ে আবার ভাবতে হবে। সময় আসছে সেটা ভাবনা যে ছাত্র সংগঠন যারা করবে বা ছাত্র রাজনীতি করবে তারা মাদার তাদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের সাথে তাদের সম্পর্কটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে সেগুলো এদেরকে এখন ভাবতে হবে। ছাত্র রাজনীতি বন্ধ হলে অগণতান্ত্রিক শক্তির উত্থানের বিষয়ে সজাগ থাকার আহ্বান সবার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ শাহিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হাবিবুল্লাহ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এই ঘটনায় 8 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফটোগ্রাফিক এভিডেন্স এবং অন্যান্য এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা প্রতিবেদন দিয়েছি যাদেরকে সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত এরকম কয়েকজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন শিক্ষার্থীরা। উনি যদি অতীতে কোনো দোষ করে থাকেন সেটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে, কিন্তু পিটিয়ে হত্যা করে ফেলাটা কখনো এটা আমরা সমর্থন করি না। শামীম মোল্লার হত্যার সাথে যারা যারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাইকে যাতে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। এদিকে শুক্রবার বিকেলে শামীম হত্যায় জড়িতদের বিচারের দাবি ও বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ভিসির কাছে 48 ঘন্টার মধ্যে ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের দাবি জানান তারা। আমরা কোনো ডানে নাই বামে নাই, আমাদের এক দফা এখনই ছাত্র রাজনীতি বন্ধ। আমরা চাই বুয়েটের মতো করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতি দ্রুত রবিবারের মধ্যে সকল প্রকার আজীবনের জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। ক্যাম্পাসে রাজনীতি বন্ধের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভিসি। মিটিং ডেকে যা যা করবার আমাদের যে এখতিয়ার আছে আমার উপাচার্য হিসাবে, এর বাইরে আমি যেতে পারবো না, কারণ অনিয়ম কোনো অবস্থাতেই আমার জন্য
কোনো অপশান না। যেই কাজটি ন্যায্য, যেটা ছাত্রদের কল্যাণ এবং যেটা বাংলাদেশের স্পিরিটের সাথে যাবে, এই কাজটা করতে যদি আমাকে পদত্যাগ করতে হয় মুহূর্তের মধ্যে করে ফেলব। নতুন বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান কোনো দলীয় লেজুর ভিত্তি রাজনীতি নয়, সাধারণভাবে শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনা সেটি চালাতে যেতে চান এবং তাদের যে অধিকার সেটি বাস্তবায়ন হোক। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর, সাভার। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরের স্টার মোড়ে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। গণপিটুনিতে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন তারা। একই ঘটনার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। নগরীর নিউ মার্কেট এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সামনে কর্মসূচি পালন করেন তারা। এছাড়া ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লায়ও বিক্ষোভ ও মানববন্ধন করেন ছাত্র জনতা। এমপি মন্ত্রীর পদ আলাদিনের চেরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য। নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, নৌবন্দর, জমি দখল করে কামিয়েছেন হাজার কোটি টাকা। সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেফতার হলেও লাপাত্তা তার 2 ছেলে। তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় পাবনার বেড়া ও সাথিয়ায় অনেকের ওপর চলে নির্মম নির্যাতন। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। গত 4 বছর ধরে নথিপত্র নিয়ে ঘুরছেন পাবনার বেড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী। পাবনা 1 আসনের সাবেক এমপি ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেয় 2020 সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। স্থানীয়দের অভিযোগ, টুকু পরিবারের বিরুদ্ধে যাওয়ায় গত 16 বছরে বেড়া সাথিয়ায় নায়েব আলীর মতন অনেক সাধারণ মানুষের উপরে চলে অবর্ণনীয় নির্যাতন। ওনার কাছে বহুবার আমি কাকতি মিনতি করি, আমাকে এসে কাজে যোগদান করতে দেননি। আমার এমপি সিটে প্রতি মাসে বিল আসলেও আমার বিলটা করে তিনি সই করেন নাই, আমার বিলটা ব্যাংকে জমা দেন নাই। আমি অবস্থার মধ্যে বিভিন্ন অফিসে ধর্ণা ধরতেছি, এখন আমি কোনো কাজে যোগদান করতে পারিনি। 2008 সালে এমপি ও প্রথমে জ্বালানি এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন শামসুল হক টুকু। সবশেষে হন ডেপুটি স্পিকার। এই দাপটে তার 2 ছেলে আসিফ শামস ও নাসিব শামস ক্ষমতার অপব্যবহারে বেড়া ও সাথিয়া উপজেলায় গড়ে তোলেন অবৈধ বালুর ব্যবসা, জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণ ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। স্থানীয় নেতারা প্রতিবাদ জানালে বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদে বসান টুকু। এতে অপ্রতিরোধ আসিফ সাথিয়ায় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দখল করে বানায় খামার। বিআইডব্লিউটি এর বিশালিকা ঘাট থেকে ইজারাদারকে তাড়িয়ে লুটে নেন কোটি কোটি টাকা। আসিফের সন্ত্রাসী বাহিনীর হাটে বাজারে প্রকাশ্যে চাঁদাবাজিতেও অসহায় ছিলেন বেড়া সাথিয়ার ব্যবসায়ীরাও। বেড়া পৌরসভার ভিতরে আসে সন্ত্রাসী, যে তার কথা না শুনবে ঈশ্বর শিকদারের মতন সে অবস্থান শুরু করছে। এই যে নদীর থেকে যে মাটিগুলো, এই বালিগুলো উত্তোলন করা হয়েছে, সব কৃষকের জমি। 2008 সালে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না। 2 ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমাও। কিন্তু মন্ত্রী হওয়ার কয়েক মাসেই নিজের নামে কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল ডুপ্লেক্স বাড়ি। অনিয়ম দুর্নীতির অবৈধ অর্থে আসিফ, নাসিব ও ছেলের বউ মুসলিমা বনির নামে খোলা হয় কয়েকটি কোম্পানি, কেনা হয় 100 বিঘারও বেশি জমি। অভিযোগ আছে লন্ডনে হোমওয়ার্ড প্রপার্টি, হলিডে অ্যাপার্টমেন্ট, আশনা এন্টারপ্রাইজ নিজ নামে নিবন্ধিত অন্তত 6টি কোম্পানির নামে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন আসিফ। 2014 সালে দুদক এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলই গায়েব করে দেন টুকু। আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিয়ে কইছে যে জোর বুঝবে কয়টা জান ভাগ ভাগ ভাগ। রঞ্জনের আক্রোশ থেকে একটা লোকও রেহাই পায়নি। এখন আমরা বিচার চাই এবং তার সর্বোচ্চ শাস্তি চাই। যেখানে হাট আছে, হাঁস মুরগির থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক, যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত। সরকার পতনের পর ঢাকা থেকে গ্রেফতার হন শামসুল হক টুকু। তবে পলাতক 2 ছেলে ও পরিবারের সদস্যরা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় ডিবির লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মশিউর রহমানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 7 দিন মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেট এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তারা কি কারণে এতগুলো হত্যাকাণ্ড, সাধারণ জনতাকে গুলি করে মেরে ফেললেন, নিহতের ঘটনা ঘটালেন? এই উস্কানিদাতা, মদতদাতা, এই টিয়ার শেল, এই বেআইনি সরঞ্জাম, বেআইনি অস্ত্র, বেআইনি বুলেট এবং স্নাইপার ব্যবহারের মতো যে ঘটনা ঘটেছে, এই সব তথ্য উপাত্ত বের করে নিয়ে আসার জন্যই মূলত রাষ্ট্রপক্ষে, আমরা প্রসিকিউশন পক্ষে আইনজীবীরা সহযোগিতা করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সে দায়িত্ব এবং কর্তব্য পালন করেছিলেন। যে ঘটনার সাথে ওনাকে সম্পৃক্ত করা হয়েছে, এই ঘটনার সাথে উনি কোনো ওতপ্রোতভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নয়। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ফারহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনার একটি মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতে নিজ বাসভবন হিজল করজ থেকে গ্রেফতার হন এম এ মান্নান। থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ। মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাহিনীটির ইমেজ সংকটকে। এতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তার সব ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা। তবে পুলিশ সদর দফতরের ভাষ্য, জনগণ যত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ের পুলিশের। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। এমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভার গোড়া পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আই পড়ছে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে। সাথে আছে প্যাডেল চালিত রিক্সা, ভ্যান। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলো না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে 5 আগস্টের অভ্যুত্থানের 1.5 মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর 50টি থানায় জিডি দায়ের হয় 15,500। চলতি মাসে এখন পর্যন্ত যা 3 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া, সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরো বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে, তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে, তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা, জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। শুক্রবার বিকেলে জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বাগেরহাটের চিতলমারীতে সমাবেশে কথা বলেন নেতারা। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সহ অন্যান্য নেতারা। বলেন, দুর্গাপূজায় জেলার বিভিন্ন মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি সমাবেশ করে। এ সময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করেন নেতাকর্মীরা। পাশাপাশি বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। শুধু নেতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর মডেল স্কুল মাঠে গণসমাবেশে তিনি একথা বলেন। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে জনগণকে কাজ করার আহ্বান জানান ফয়জুল করিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবিদিন ও সাধারণ সম্পাদক KM ইয়াসিন রাশেদ। চোর, ডাকাত, বদমাশ, বেঈমানদের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। চোরের মাধ্যমে চুরি দূর করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, দুর্নীতিবাদদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, অসৎ চরিত্রের মানুষের মাধ্যমে কোনোদিন মানুষকে সৎ বানানো যায় না। এর জন্য আমাদের আর আন্দোলন করতে হবে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি আনতে 5টি চ্যালেঞ্জের মুখোমুখি উপাচার্য। বিবাদমান ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের সংঘাত মোকাবিলার চ্যালেঞ্জ তো আছেই। নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আখতারের চ্যালেঞ্জ ও শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে নতুন উপাচার্য নিয়োগের কর্মতৎপরতা। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আখতারকে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন উপাচার্য হিসেবে তাকে মুখোমুখি হতে হবে নানান চ্যালেঞ্জের। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক শূন্য পদগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের হল বরাদ্দ, ক্লাস, পরীক্ষা সহ স্থবির হয়ে যাওয়া কার্যক্রম স্বাভাবিক করতে হবে সবার আগে। বিশ্ববিদ্যালয়ের শিথিলতা ভেঙে যেন এই প্রশাসনিক কার্যক্রমগুলো চালু হওয়ার মাধ্যমে আমাদের যে ক্লাসের ব্যাপারগুলো আছে, পরীক্ষার ব্যাপারগুলো আছে, এগুলো যেন চালু হয়। জুলাই বিপ্লবকে যে শিক্ষকরা মনে ধারণ করে, লালন করে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদেরকে বিচক্ষণতার সহিত যাচাই বাছাই করে ওনার সাথে রাখা। নানান চড়াই উত্তরের পর নতুন উপাচার্য পাওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের। তার কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও নতুনভাবে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে। সবার একটা চাহিদা দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করা, এটার ক্ষেত্রে উনি সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে মনে করি। দীর্ঘদিনের প্রশাসনিক শূন্যতার কারণে সৃষ্টি হয়েছে একাডেমিক সেশন জটের, পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংস্কারের নানান দায়িত্ব। সবকিছু মিলিয়ে নতুন উপাচার্যকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কাজে কিন্তু স্টুডেন্টরা করতে পারবে, একেবারে রান্নাবান্নার কাজ থেকে শুরু করে ক্লিনিংয়ের কাজ সবগুলোই কিন্তু বাই রোটেশন স্টুডেন্টরা করে। তারা তাদের হলে ন্যায্যতার ভিত্তিতে সিট পাবে। এই যে তাদের একাডেমিক ফাংশনিং করার ক্ষেত্রে, তাদের মতামত প্রকাশ করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোণঠাসা ছিল। ভাইস চ্যান্সেলর যিনি নিযুক্ত হয়েছেন, তার কাজটা পরিচালনা করা অত কিন্তু সহজ নয়। গত 18 সেপ্টেম্বর 20তম উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আখতার। বিগত বছরগুলোর নানান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষার্থীদের রয়েছে নানান প্রত্যাশা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষার্থী ও গবেষণা বান্ধব প্রতিষ্ঠান হিসাবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা। এই বিশ্ববিদ্যালয় যেন যোগ্য অভিভাবকের ছোঁয়ায় দৃষ্টান্ত হিসাবে গড়ে উঠতে পারে, এটি সকলের কাম্য। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কয়েকদিন আগের বৃষ্টি শেষ হতে না হতেই শুরু হয়েছে তাপপ্রবাহ, ওষ্ঠাগত জনজীবন। বিশেষ করে নগরে প্রভাব পড়ছে অসহনীয় মাত্রায়। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া হারিয়েছে তার স্বাভাবিক স্বভাব। আয়শা সিদ্দিক সামিয়ার রিপোর্ট।
কথায় আছে আশ্বিনে গা শিনশিন, তবে বহু বছরের বাংলা এই প্রবাদকে মিথ্যে করে দিয়ে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি, গুমোট গরমে যেন হাঁসফাঁস জনজীবন। মাত্র কদিন আগেই বিদায় নিয়েছে মহাবৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অর্ধকোটি মানুষ হয়েছেন বানভাসী। বন্যা পরবর্তী সেই ধকল এখনও কাটেনি। প্রশ্ন হলো, সেপ্টেম্বরেও এমন তীব্র গরম কেন? বাংলাদেশ ও নরওয়ের যৌথ একটি গবেষণা বলছে, গত ৪৩ বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া, যাতে দেখানো হয়েছে বর্ষাকালে প্রকৃতির একটু স্বস্তি পাবার কথা থাকলেও ঘটনা ঘটছে উল্টো। বর্ষাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে দেশে বিরাজ করছে চরম ভাবাপন্ন দশা। টানা ৩-৪ দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায় আকাশ ক্লিয়ার হয়ে গেছে এবং তাপমাত্রা র্যাপিডলি বেড়ে গেছে এবং গত 2 দিনে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে 3 থেকে 4 ডিগ্রি বেড়ে গেছে। শীত আসার আগে এটা একটা বড় ধরনের তাপমাত্রা হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই ধরনের এক্সট্রিম ওয়েদার আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে এক্সট্রিম ওয়েদার চেঞ্জ হবে, এটাকে খাপ খেয়ে চলতে হবে এবং এটা কীভাবে আমরা আরও এটা ফোরকাস্টে ভালোভাবে আনতে পারি, এটা আমাদের সেই কাজ করতে হবে। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ষড়ঋতুর চরিত্র হারিয়েছে বাংলাদেশ। নির্বিচারে গাছ নিধন, জলধারা ভরাট এবং নগরায়নের কারণে বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি বা 1.6 ডিগ্রি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার প্রভাবটি বাংলাদেশের উপরে আছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, আশেপাশের নদীগুলো পানির প্রবাহ কমে যাওয়া, এগুলোর কারণে এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ক্লাউড ব্লাস্টের মতো বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি। সবুজায়নের দিকে জাতীয়ভাবে আমাদের একটি গণজোয়ার দরকার। তার মতে, প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেকেই রক্ষা করা। তাই পরিবেশের দিকে নজর দিতে হলে রাষ্ট্রের পাশাপাশি এগিয়ে আসতে হবে ব্যক্তিকেও। সবার সম্মিলিত উদ্যোগেই প্রকৃতি ফিরে পেতে পারে তার স্বাভাবিকতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশা, বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ পরিণত হয়েছে খাল কিংবা পুকুরে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। তাদের দাবি দ্রুত সৈকতের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সংস্কার কাজের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট, যেখানে বালিয়াড়ির পাড় ভেঙে তছনছ পরিণত হয়েছে ছোট খাল কিংবা পুকুরে। উপড়ে পড়েছে গাছ আর লোহার পিলার, পানির উপর পড়ে আছে গাছের গুঁড়িও। এই পয়েন্টের এমন পরিস্থিতি গত 1 মাসের বেশি সময় ধরে। একই অবস্থা সৈকতের কলাতলি পয়েন্টের প্রবেশদ্বারেরও। পানি স্রোতে ভেঙে বেহাল দশা সড়কের। চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। পর্যটক আসে এখানে সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যটা এখন দেখেন যে অবস্থা হয়েছে আপনার, পানির স্রোত এদিক দিয়ে নামাতে পুরো পর্যটনের সৌন্দর্য নষ্টটা হয়ে গেছে। আগে অনেক ভালো ছিল, একেবারে লেভেল ছিল এখান থেকে, এখানে একবারে খালের মতো। আগে একটু সুন্দর ছিল, আশা করি আমাদের প্রশাসন এটা ব্যবস্থা নেবে। সুগন্ধা পয়েন্টের প্রবেশদ্বারে রয়েছে 500-রও বেশি শামুক ঝিনুক, বার্মিজ পণ্য ও আচারের দোকানপাট। আর কলাতলি পয়েন্টে রয়েছে অর্ধশতাধিক দোকানপাট। সৈকতের প্রবেশদ্বারে বেহাল দশার কারণে ক্ষতির মুখে তারা। মানুষ হাঁটা চলা করতে পারতেছে না, আপনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার এটা অচিরেই সংস্কার করা উচিত, পরিবেশটা ভালো করা উচিত। বীজ ব্যবসায়ী সমিতির দাবি, পর্যটন মৌসুম শুরুর আগে যেন সৈকতের প্রবেশদ্বারগুলোর সৌন্দর্য বর্ধন ও সংস্কার করা হয়। এখন এই বাঁকাটার কারণে পর্যটক এবং সাধারণ ব্যবসায়ীরা যে ভোগান্তি পড়তেছে সেটা একদম অসহনীয় বললেই চলে। জেলা প্রশাসক এবং যারা বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, ওনারা যেন দ্রুত এই ভাঙন এবং হকারদের একটা ব্যবস্থা গ্রহণ করে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম হিসাবে গণ্য করা হয়। এ সময় কমপক্ষে 10 লাখের বেশি পর্যটকের আগমন হয় কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামে 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাখন্দ ও বড় বড় গর্তে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। মেরামতে প্রায় 90 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
টানা বর্ষণে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বেহাল অবস্থা, খানাখন্দ, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে। ঝুঁকি নিয়ে এই সড়কগুলোতে চলাচল করছে ট্রাক, লরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন। নগরীর বিশ্ব রোড, নিমতলা, আতুরার ডিপো, হালিশহর, মুরাদপুর সহ বিভিন্ন প্রধান সড়কের এমন বেহাল অবস্থা। রাস্তায় নেমেই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে, ভোগান্তিতে গাড়ি চালকরাও। যখন বৃষ্টি হয় তখন খানাখন্দগুলো দেখা যায় না, বিভিন্ন প্রকার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাতায় রয়েছে, গাড়ির প্রবলেম হইতেছে, স্প্রিং ভাঙে গাড়ি আটকে যাইতেছে। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি ও সমাধান করা না গেলে প্রতি বছরই বর্ষার পর সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না বলে জানান নগর পরিকল্পনাবিদরা। হাজার হাজার কোটি টাকা খরচ করেও চট্টগ্রাম শহর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। আর আমাদের শহরের রাস্তাগুলি হচ্ছে বিটুমিনাস রোড, আর এই বিটুমিনাস রোডের প্রধান শত্রু হচ্ছে পানি। আমরা যদি জলাবদ্ধতার সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই রাস্তাগুলিকে টিকাতে পারবো। অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে ৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ৯০ কোটি টাকা। টানা বর্ষণ চলতেছে প্রায় ১.৫ মাস থেকে, এবং এগুলো বিটুমিনের কোনো কাজ করা যাচ্ছে না। সেজন্য আসলে আমরা খুব চাইলেও রেপিড কাজ করতে পারছি না। কিন্তু এখন আপনি গত ২-৩ দিন থেকে সানি, আমরা আশা করছি আগামী ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে যেই রাস্তাগুলো গর্ত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত শেষ করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাবে নগরে ৩,৫০০ সড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ১,৪৪২ কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের ১০০ কিলোমিটার ভেতরে জলাবদ্ধতা এখনও কাটেনি। পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয়েছে রোপা আমনের বিস্তীর্ণ ফসলি জমি। তবে বাধা পেরিয়ে মৌসুমের শেষ মুহূর্তে আবারও ঘুরে দাঁড়াতে চান তারা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কৃষকদের নগদ টাকাসহ দেয়া হয়েছে কৃষি সহায়তা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। জলাবদ্ধতায় এখনো ডুবে আছে রোপা আমনের ক্ষেত। ১ মাসেরও বেশি সময় ধরে চাঁদপুর সেচ প্রকল্পের সদর, ফরিদগঞ্জ, হাইমচর ও রায়পুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমির এমন দশা। ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রান্তিক চাষিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, নতুন করে বীজ বপনের আশায় তারা। ২ একর জমি আছে, ২২ আর ২৩ লাগাইছি, এখন সব মারিয়েছে। কৃষকের সব জমি শেষ, মানে কি করবো, জ্বালা নাই, কিছু নেই, মানে সব চলে গেছে। ধন্যবাদ রুশি, ধন্যবাদ শেষ। হ্যাঁ, আবার হাইনচর জ্বালা আনছে কিনি, এগুলো শেষ। জলবৃষ্টিটাই মানুষের চরম এবং চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬ ঘন্টা জমির মতো মারি গেছে, বিলে ডুবি গেছে আর কি। তখন তো জায়গা নাই, জ্বালা ফালাই নাই, এখানে আমি পালাইছি। গুপ্তর বিলে এখনো যে পানি রয়েছে, দুর্গাপুর বিলে যে পানি রয়েছে, এটা নিষ্কাশনের ব্যবস্থা যদি করা না যায় তো আগামী ১ মাসে হয়তো বা সম্ভব হবে না এই ধানের বীজ রোপণ করা। এবারে জলাবদ্ধতায় শুধু রোপা আমনের ১২,০০০ হেক্টরেরও বেশি জমির ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে তালিকা করে অতি দরিদ্র কৃষকদের বীজ, ২ প্রকার সার ও নগদ ১,০০০ টাকা করে সহায়তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজতলা করে পরবর্তীতে আমাদের যে রোপা আমন দেরি হলেও কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। প্রতি ১ বিঘা করে ১০,০০০ কৃষককে দেওয়া হচ্ছে, তাতে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেওয়া হচ্ছে এবং নগদ সহায়তা হিসাবে ১,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে তারা লাগানোর পর পরিচর্যা করতে পারে। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার ৫৪,০০০ হেক্টর জমি নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এর মধ্যে ফসলি জমি রয়েছে ২৩,০০০ হেক্টর। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। গতানুগতিক তৈরি পোশাকের বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টিকে থাকার লড়াই। এমন প্রতিযোগিতার মধ্যেও বাজার দখলে খানিকটা ভালো অবস্থানে স্পোর্ট ওয়্যার, জ্যাকেট, ব্লেজার, আন্ডারওয়্যার প্রস্তুতকারকরা। তবে ব্যয় সংকোচনের চাপ মোকাবিলায় উৎপাদনশীলতা বৃদ্ধিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এক্ষেত্রে বাজার বিশ্লেষণ ও বিনিয়োগ কাঠামো ঠিক করতে সরকার বেসরকারি উদ্যোগে সমন্বিত গবেষণা সেল গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখন গতানুগতিক পণ্য তৈরিতে ব্যস্ত প্রায় দেশের সব পোশাক কারখানা, তখন ঢাকার অদূরে ধামরাইয়ের এই কারখানায় শ্রমিকরা তৈরি করছেন উচ্চমূল্যের জ্যাকেট ও স্পোর্টস ওয়্যার। জানালেন, বৈচিত্র্যময় পণ্য তৈরির কারণে প্রতিনিয়ত বাড়ছে তাদের কর্মদক্ষতা। বিভিন্ন ধরনের প্রোডাক্ট চলে আমাদের এই প্রজেক্টে, যে কারণে আমরা বিভিন্ন রকমের পোশাক তৈরির কাজ শিখতে পারি। এটা না শিখতে কষ্ট হয় না, আমাদের শিখিয়ে দেয় ট্রেনিং এর মাধ্যমে। এসব পোশাক তৈরিতে দিন দিন বাড়ছে উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদনশীলতা।
অল্প ম্যান পাওয়ার দিয়ে অধিক সংখ্যক প্রোডাকশন করতে পারি এবং গুণগত মান ভালো থাকে। তবে উচ্চমূল্যের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের যোগান নগণ্য। বিজিএমইএ এর তথ্য বলছে 2022-23 অর্থবছরে তৈরি পোশাক শিল্পের $4,699 কোটি রপ্তানি আয়ের মধ্যে 3,175 কোটি 83 লাখ ডলারই যোগান দিয়েছে মাত্র 3 ধরনের পণ্য: ট্রাউজার, টি শার্ট ও নিটেড শার্ট আর সোয়েটার। সেখানে উচ্চমূল্যের শার্ট, ব্লাউজ, আন্ডারওয়্যার, জ্যাকেট, ব্লেজার ও স্পোর্টসওয়্যার এই 4 ধরনের পোশাক থেকে এসেছে 1,071 কোটি 72 লাখ ডলার। অবশ্য বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে জ্যাকেট ব্লেজারের রপ্তানি আয়। এমন বাস্তবতার মধ্যে উন্নত ও বৈচিত্র্যময় পোশাক রপ্তানিকারকরা বলছেন, উৎপাদন প্রক্রিয়া কঠিন হলেও এসব পণ্যের বাজার ধরা তুলনামূলক সহজ। যখন আমার ইজি আইটেমগুলি ছিল, কিছু শার্ট ছিল, প্যান্ট ছিল, এগুলি দেখতাম যে বায়ার 1 বছর করে আরেক বছর অন্য ফ্যাক্টরিকে দিয়ে দেয়। কিন্তু যখন আমি ভ্যালু অ্যাডেড এবং কঠিন কাজগুলি করি, বায়ার আমাদের এখানে একটু লং টার্ম থাকে। আমরা যদি বেসিক কাজ করি তখন আমাদের প্রাইস হয়ে যায় খুব কম, তখন আমরা একদম মার্জিন রাখতে পারি না। এই উদ্যোক্তার বাজার বিশ্লেষণ, বছরে 5 থেকে 7% উৎপাদনশীলতা বাড়াতে না পারলে টিকবে না কোনো উদ্যোগী। এটাই আমাদের মূল মন্ত্র যে আমাদের প্রতিনিয়ত ইনভেস্টমেন্টের মাধ্যমে, প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে আমাদেরকে এফিশিয়েন্ট করে রাখতে হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে কাটাতে হবে বাজার বিশ্লেষণের দুর্বলতা। এটার জন্য আমি মনে করি যে মার্কেট রিসার্চ যেটা দরকার সেটা বাংলাদেশে নেই বলে চলে। এই যে প্রোডাক্ট ওয়াইজ মার্কেটের যে রিসার্চ, সেই রিসার্চে আমাদের যে বড় ঘাটতি রয়েছে, তো সেটা পূরণ করার জন্য স্পেশালাইজড ইনস্টিটিউশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই আমাদের যে মার্কেট সার্চিং সেটা সহজ হবে। বৈচিত্র্যময় পণ্য তৈরিতে ব্যস্ত চীন বেশ কয়েক বছর আগেই বেরিয়ে এসেছে বেসিক আইটেম থেকে। ভিয়েতনামও এগিয়েছে অনেক দূর, বাংলাদেশও হাঁটছে সেই পথে, যদিও গতি অনেকটাই কম। খাত বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনশীল রুচির সঙ্গে ক্রেতা টানতে সরকারি বেসরকারি উদ্যোগে বাজার গবেষণা কেন্দ্র তৈরির পাশাপাশি শিল্প সম্প্রসারণে বিশেষ ফান্ড তৈরি এখন সময়ের দাবি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। সরকার নির্ধারিত দামের প্রভাব নেই রাজধানীর মুরগি ও ডিমের বাজারে। প্রতি কেজিতে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর ডিমের ডজনে গুনতে হচ্ছে 18 টাকা বেশি। চড়া দরে ইলিশ বিক্রি হলেও কেজিতে 50 টাকা কম অন্যান্য মাছের। সরবরাহ ঘাটতির কথা বলে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে গত 15 সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির সর্বোচ্চ 180 টাকা ও সোনালী মুরগি সর্বোচ্চ 270 টাকায় বিক্রি হওয়ার কথা। তবে রাজধানীর কারণ বাজারে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 190 টাকা, বাড়তি সোনালী সহ লেয়ারের দামও। আমাদের যারা গরিব আছি তারা তো অসুবিধা, চলার মতো কায়দা নাই। কমার জন্য সরকার মনে করেন কঠিন ইয়ে নিতে হইব, খাদ্যের দাম কমাইতে হইব। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম হওয়ার কথা 142 টাকা 44 পয়সা, তবে বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। 83 টাকা 60 পয়সা করে এলে 152 টাকা ডজন পড়ে, তো আমরা 155 টাকা দিয়ে কিনে 52 টাকা কিভাবে বেশি, আমাদেরও তো পড়তে হয়। এদিকে ব্যবসায়ীদের দাবি, ইলিশের বাজারে বইছে স্বস্তির হাওয়া, তবে মানতে রাজি নন ক্রেতারা। ইলিশ মাছটা হলো মনে করেন যেটা 1.5 কেজি, 1.5 কেজি 1800-2000 টাকা ছিল, এটা মনে 1600-1700 টাকা কিনতে পারতেন। সব ধরনের মাছে মোটামুটি আমদানি ভালো আছে, ভালোর কারণে এটার দাম একটু কম আছে। যেটা কমছে এটা কমার মতো না। আর যে ইলিশ মাছ অন্য বছরের তুলনায় এখনো কিন্তু অনেক বাড়তি। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা বিভিন্ন সবজির দাম। পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। স্বস্তি নেই পেঁয়াজ ও আলুর দামেও। ম্যাক্সিমাম সবজির দাম একটু বেশি দেখলাম, গত সপ্তাহের থেকে আজকে আরেকটু বেশি। বেগুন 100 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি। কয়দিন ধরে বৃষ্টি পড়তে মাল কম তো কেন একটু দাম বেশি সব মালেরই। বর্তমানে বিছন লাগানো শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গ নীলফামারী আলু লাগাইতেছে, ওটা কার্তিক মাসে লাস্টে নতুন আলু বাইরে বলবো। একটা সপ্তাহ প্রায় 200 সপ্তাহ আন্দোলনের পর কিছুটা নিম্নমুখী ছিল, বাট এখন যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে যে সামনের পরিস্থিতি আরো খুব ভয়াবহ। পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, তবে দাম কেন কমছে না তা খতিয়ে দেখতে হবে সরকারকে, এমন দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
102 মন ইলিশ নিয়ে পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়েছে মাছ ধরার ট্রলার। শুক্রবার সকালে আলিপুর ঘাটে এসে পৌঁছায় ট্রলারটি। পরে নিলামে 19,20,300 টাকা বিক্রি করা হয়। জেলেরা জানান, বৃহস্পতিবার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দক্ষিণ দিকে 95 কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে এসব ইলিশ। গত কয়েকদিনে সাগরে ইলিশের মন্দাভাব কাটিয়ে উঠেছে বলে জানান জেলেরা। প্রতিষ্ঠার 24 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরীতে। যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোতেও নেই নিরবচ্ছিন্ন গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ। সড়কের বেহাল দশা, যত্রতত্র পড়ে আবর্জনার স্তূপ। এই অবস্থায় শিল্প কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। রাস্তা ও ড্রেনেজ সমস্যা সমাধানে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, ময়লা আবর্জনায় দুর্গন্ধযুক্ত পুরো এলাকা। বৈদ্যুতিক খুঁটিতে বাতি ও সীমানা প্রাচীর না থাকায় বাড়ছে মাদকসেবীদের আড্ডা। লক্ষ্মীপুর শহরের বানসানগর এলাকায় বিসিক শিল্পনগরীর এমন করুণ দশা। বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 1997 সালে গড়ে তোলা হয় এই শিল্পনগরী। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরীতে 3 ক্যাটাগরির 100টি প্লট তৈরি করা হয়, যা 54টি শিল্প ইউনিটের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 43টি শিল্প ইউনিট তাদের কার্যক্রম শুরু করলেও বিভিন্ন সমস্যায় পড়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি। বর্তমানে বেকারি, অটো রাইস মিল, মোবিল রিপ্যাকিং ফ্যাক্টরি সহ কয়েকটি শিল্প কারখানা চলমান থাকলেও অবকাঠামোগত নানা সমস্যায় সেগুলোও হুমকির মুখে। এতে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ আমরা বঞ্চিত। এই সড়কের দুরবস্থার কারণে আমাদের লেবাররা নিয়মিত অফিসে আসতে পারে না। বিশেষ করে আমাদের বিসিকের একটা সীমানা প্রাচীর বিশেষভাবে প্রয়োজন। পেটের দায়ে এখানে চাকরি করি, কিন্তু আমরা কোনো দিক থেকে শান্তি পাইতে আসি না। ময়লা পানি এবং ড্রেনের পানি থাকার কারণে আমাদের পণ্য পরিবহন করতে অসুবিধা হয়। ব্যবসা করি, মানুষও অত উন্নত, আমরা বিসিকে দেনা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা চাই যেন এটা ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয়। তবে বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক জানান, রাস্তা ও ড্রেনের সমস্যার সমাধানের জন্য প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা এবং ড্রেনের ব্যাপারে আমরা অলরেডি এবং বাউন্ডারি সীমানা প্রাচীর নিয়ে অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা লিখিত আকারে জানিয়েছি এবং এস্টিমেট করে দিয়েছি। 16 একর ভূমির উপর গড়ে তোলা এই বিসিক শিল্পনগরীতে বর্তমানে 18টি শিল্প ইউনিট চলমান আছে। সহজ শর্তে শিল্পভিত্তিক ঋণ দেয়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সমস্যার সমাধান হলে এই শিল্পনগরীর সবগুলো প্লটেই শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বাড়িতে কেউ অনুপ্রবেশ করলে সোজা তাকে গুলি করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক সাক্ষাৎকারে বেশ হাসতে হাসতেই একথা বলেন তিনি। অবশ্য কথাটি বলার পরেই সতর্ক হয়ে ওঠেন। বলেন, হয়তো মন্তব্যটি করা উচিত হয়নি তার। এমন বেফাঁস মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন এই ডেমোক্র্যাট নেতা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোর প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের বাগে আনতে মরিয়া তিনি। মিশিগানের ফার্মিংটন হিলসে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে গিয়ে বন্দুক সহিংসতা বন্ধের উপর গুরুত্ব দেন তিনি। ভাসেন প্রশংসার জোয়ারে। কিন্তু সাক্ষাৎকারের এক পর্যায়ে হাসতে হাসতে কমলা বলেন, বাড়িতে কেউ অনুপ্রবেশ করলে সরাসরি তাকে গুলিই করবেন তিনি। তবে পরক্ষণেই নিজেকে সামলে নেন কমলা। মূলত কমলার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর সাম্প্রতিক হামলা চেষ্টার বিষয়ে কথা বলার সময় এমন বেফাঁস মন্তব্য করে ফেলেন তিনি। বেশ হাস্যরসাত্মকভাবে মজার ছলেই বেফাঁস মন্তব্যটি করলেও এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ডেমোক্রেটিক এই প্রার্থী। তাদের মতে, যিনি বন্দুক সহিংসতা বন্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, তিনি আবার নিজেই অনুপ্রবেশকারীকে গুলি করার কথা বলেন কিভাবে? নিজের সুরক্ষার জন্য সবসময় একটি হ্যান্ডগান বহন করেন কমলা হ্যারিস। 2019-এ আরও একটি নির্বাচনী প্রচারণাতেও বিষয়টি উল্লেখ করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।
কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার কথা বললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার সিবিআই দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ করেন তারা। এ সময় দাবি জানান ন্যায় বিচারের। এদিকে আজ থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় কাজ শুরু করলেও সব দাবি না মানা পর্যন্ত সাধারণ বিভাগে যোগ দেবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসেন আন্দোলনকারীরা। মমতা প্রশাসনকে বেশ কয়েকটি শর্তও দেন তারা। আগামীতে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের কাণ্ড যেন না ঘটে সেটাও নিশ্চিতের দাবি জানানো হয়। রাজ্যের চলমান স্বাস্থ্য ব্যবস্থা ঢিলে সাজানোর আহ্বানও জানান বিক্ষোভকারীরা। পরে চলমান কর্মবিরতির আংশিক তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল থেকে নিজ নিজ হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবায় অংশ নেবেন তারা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। এদিকে শুক্রবার বিকেলে কলকাতার সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। এর আগে তারা স্বাস্থ্য ভবন থেকে পা মেলান প্রতিবাদ মিছিলে। জাস্টিস ফর আরজিকর স্লোগানে তখন মুখরিত কলকাতার আকাশ বাতাস। গণমাধ্যমের সামনে উগরে দেন তাদের ক্ষোভও। জানান আগামী দিনেও এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই। ন্যায় বিচারের যে দাবি, সেই দাবি থেকে আমরা অনেক দূরে আছি। আমরা সিবিআই এর কাছে জানতে চাই যে এই তদন্তের গতিবিধি তদন্ত যাতে আরো দ্রুত হয়, যাতে এই থ্রেট কালচার পুনরাবৃত্তি না হয়, যাতে আরেকটা অবহেলা না হয়। এই ব্যাপারে কিন্তু সরকারের থেকে আমরা কোনো সদুত্তর এখনো পাইনি। গেল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা ধাপে ধাপে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠেন গোটা ভারতের চিকিৎসক মহল। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই আন্দোলনে শরিক হন ভারতের সাধারণ মানুষও। তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো এতে সমর্থন জানায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দূষিত পানি নিষ্কাশনে সম্মত হয়েছে বেইজিং ও টোকিও। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গেল বছরের আগস্ট থেকে শুরু করে কয়েক দফা আলোচনার পর চুক্তিটি সই হয়। এখন থেকে চীন সহ অন্যান্য অংশীদার দেশ স্বাধীনভাবে নমুনা যাচাই বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারের পরীক্ষার ফল তুলনা করতে পারবেন বলে জানা গেছে। এদিকে গেল বছর বিদ্যুৎ কেন্দ্রের পানি প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেওয়ার জেরে তেজস্ক্রিয় ঝুঁকি উল্লেখ করে জাপানের সামুদ্রিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন। তবে নতুন এই চুক্তির ফলে পুনরায় আমদানি শুরু হবে বলে জানিয়েছে দেশটি। ইসরায়েলে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা 913 জনে পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। জুনে এই ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে শুরু হওয়ার পর থেকে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত 70 জন মারা গেছে। জীবাণুবাহী মশার মাধ্যমে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। ওয়েস্ট নাইলে আক্রান্ত প্রায় 80% ব্যক্তির দেহে কোনো লক্ষণ প্রকাশ পায় না। 20% মতো রোগীর জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা যেতে পারে। বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মালয়েশিয়ায় হয়ে গেল আন্তর্জাতিক হালাল পণ্য মেলার 20তম আসর। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। 4 দিনব্যাপী এই মেলায় দেশীয় ব্যবসায়ীরা সাজিয়ে বসেন নানা পণ্যের পসরা। বাংলাদেশে 3 লাখ কোটি মার্কিন ডলারের অর্থনীতির সুযোগ গ্রহণে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রস্তাব। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের মেলা 20তম আন্তর্জাতিক হালাল শোকেস। মঙ্গলবার থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বাংলাদেশ সহ 45টিরও বেশি দেশের 1000-এরও বেশি প্রতিষ্ঠান।
মেলায় বাংলাদেশের 5টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। খাবার, পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স এ মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং সহ সার্বিক সহযোগিতা করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। এই অংশগ্রহণের মধ্য দিয়ে হালাল বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে এবং আমাদের পণ্যসমূহ বিদেশিদের কাছে পরিচিত করার একটি সুন্দর সুযোগ এসেছে। বাংলাদেশে হালাল করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে 3 লাখ কোটি মার্কিন ডলারের বৈশ্বিক অর্থনীতির সুযোগ গ্রহণের জন্য মালয়েশিয়ায় ব্যবসায়ীদের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশি উদ্যোক্তারা বলেন, অন্য দেশের পণ্য বাজারজাতকরণের পদ্ধতি দেখে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। বিদেশিরা আসলে আমাদের যখন প্রোডাক্টগুলো ট্রাই করছে, দেন দে আর রিয়েলি সারপ্রাইজ। বাংলাদেশ একটা কান্ট্রি, সো দে আর এবল টু ম্যানুফ্যাকচার এত ভালো। আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা এই মেহাসে সাড়া পেয়েছি। বহির্বিশ্বে মার্কেটিং করতে পারি, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড দাঁড়াইতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত হবে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে হালাল সেক্টরের উন্নয়ন তথা মালয়েশিয়া সহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি পাবে বলে মত বাংলাদেশি উদ্যোক্তাদের। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্র থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ভারতের ভালো বোলিংয়ের পাশাপাশি খারাপ শট খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, যে কারণে এমন বিপর্যয়ে পড়তে হয়েছে টাইগারদের। এমনটা মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামগ্রিকভাবে টেস্টে ক্রিকেটে নয়, বরং শুধুমাত্র বোলিং ইউনিটে উন্নতি করেছে বাংলাদেশ বলে মত তার। লিটন সাকিব সময়োপযোগী শট খেলেননি বলেও মন্তব্য করেন তামিম। চেন্নাইয়ে নতুন রূপে দেখা গেছে টাইগার ক্রিকেটের ওপেনার তামিম ইকবাল খানকে। চিরচেনা ব্যাট প্যাডে নয়, তামিমের অভিষেক হয়েছে কমেন্টেটর হিসেবে। হার্ষা ভোগলে, রবি শাস্ত্রী, আথার আলী খানদের সঙ্গে তিনি শেয়ার করেছেন হট সিট। কাছ থেকে দেখেছেন বাংলাদেশ দলের ব্যাটিং দৈন্যতা। অন্য সবার মতো টাইগার ভক্তদের সঙ্গে তামিম ইকবাল হতাশ বাংলাদেশের অমন ব্যাটিংয়ে। সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটা ইন্টারেস্টিং হয়েছে। টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে, ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলে নেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, তবে তা নিয়ে চিন্তিত নন সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু। পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়ায় সিরিয়ার বিপক্ষে ড্রয়ের জন্যই মাঠে নামবে বাংলার যুবারা। ভিয়েতনামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কিছুদিন আগেই নেপালে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার সাফ চ্যাম্পিয়নদের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই, যেখানে লাল সবুজদের মোকাবিলা করতে হবে ভিয়েতনাম, সিরিয়ার মতো প্রতিপক্ষকে। অনেকটা আক্ষেপ নিয়ে বাছাই পর্ব খেলতে দেশ ছেড়েছিলেন অনূর্ধ্ব 20 দলের কোচ মারুফুল হক। বসুন্ধরা কিংসের সঙ্গে বিরোধের কারণে সাফ জয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই হাইপং সিটিতে যায় অনূর্ধ্ব 20 দল। বাছাই পর্বের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী সিরিয়া, তাই এই ম্যাচ নিয়ে আকাশ কুসুম কল্পনা করতে চায় না মারুফুল হকের দল। সিরিয়া খুব ভালো টিম, র্যাঙ্কিং অনেক আগে। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য। ট্রাই করবো যে ম্যাচ জিততে না পারলেও যাতে 1 পয়েন্ট নিয়ে আমরা মাঠ থেকে আসতে পারি। আসিফ ছিল আমাদের 3 নম্বর গোলকিপার, সে যেহেতু এই লাস্ট টুর্নামেন্টে খেলেছে, এখন বর্তমানে যে 3টে গোলকিপার আছে, ইনশাল্লাহ আমরা মনে হয় না যে আসিফের অনুপস্থিতিটা আমাদের টিমের উপর প্রভাব পড়বে। গেল সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছিলেন মিরাজুল রাহুল জুটি। এবার সতীর্থকে ছাড়াই মাঠে নামতে হবে মিরাজুল ইসলামকে। তবে সেই চিন্তা নিয়ে পড়ে থাকতে চান না এই স্ট্রাইকার, ম্যাচে দিতে চান নিজের সেরাটাই। আমাদের টেকনিক সব কিছুই আলহামদুলিল্লাহ কোচ যেভাবে বলতে আসছে ওভাবে আমরা নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। মেসি, নেইমার,
তারপর সুয়ারেস, ওরাও তো আলাদা আলাদাভাবে খেলছে। তো আমরাও খেলবো ইনশাল্লাহ। তো আমাদের টিমেও ভালো প্লেয়ার আছে, সাকিব ভাই আছে, তারপর নাজিম আছে, ওদের সাথেও ভালো একটা কম্বিনেশন আছে। তো আলহামদুলিল্লাহ ভালো হবে, কোনো খেলার উপরে কোনো চাপ পড়বে না ইনশাল্লাহ। সিরিয়া ছাড়াও বাছাই পর্বে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ভিয়েতনাম, ভুটান ও গুয়ামের বিপক্ষে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবলের খবর। উয়েফা কম্পিটিশনের পর আবারও শুরু হচ্ছে ঘরোয়া লিগ। স্যাটারডে নাইটে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু হবে রাত 10:30টায়। এর আগে রাত 8টায় বোর্নমাউথের মুখোমুখি হবে লিভারপুল। এদিকে জার্মান লিগে সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিপক্ষ ওয়ের্ডার ব্রেমেন। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। ইউএফা কম্পিটিশনের প্রথম রাউন্ড শেষে আবারও ডোমেস্টিক লিগের পয়েন্টের হিসেব কষছে দলগুলো। ইউরোপা লিগে বার্নসলেকে 7-0 গোলে উড়িয়ে দেয়া ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অবশ্য কাজটা সহজ হবে না মোটেও। সবশেষ 4 ম্যাচে অপরাজিত দলটা। মুখোমুখি লাস্ট 5 ম্যাচে সমান 2টি করে জয় আছে দু দলের। সবশেষ সাক্ষাতে গত মৌসুমে প্যালেসের মাঠে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। এই সফরে সে হারের শোধও তুলতে চাইবে রেড ডেভিলরা। ফিটনেস ও সাসপেনশন নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু নেই। রাশফোর্ড, ব্রুনো, জার্গজি, ডিলিট, লিসান্দ্রো সব তারকা ফুটবলারকে পাচ্ছেন কোচ এরিক টেন হ্যাগ। পয়েন্ট টেবিলের 10 নম্বর থেকে উন্নতির সুযোগ হাতছাড়া করতে চাইবে না শিরোপা খরায় ভুগতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে টেবিলের 4-এ থাকা লিভারপুলেরও অভিন্ন লক্ষ্য। গেল কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের সঙ্গে তাদের শিরোপার রেস ছিল জমজমাট, যদিও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। নতুন কোচ আর্নে স্লটের অধীনে এবারও মৌসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের জন্য বোর্নমাউথ খুব বড় বাধা হবার কথা নয়। সবশেষ দেখায় দলটাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল অলরেডরা। মুখোমুখি শেষ 5 দেখাতেও 4 জয় নিয়ে এগিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে 3-1 গোলে জয়ের সুখস্মৃতি সঙ্গী হয়েছে লিভারপুলের। বোর্নমাউথের বিপক্ষে তাই বেশ ফুরফুরে মেজাজেই নামবেন সালাহ, ম্যাকঅ্যালিস্টার, গ্যাকপো, বেকার, ভ্যান ডাইকরা। এদিকে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে এই মুহূর্তে বায়ার্ন মিউনিখ যে খুনে মেজাজে রয়েছে সেটা বলাই যায়। ইউসিএলে ডাইনামো জাগ্রেবকে 9 আর বুন্দেসলিগায় হলস্টেইনকে 6। সবশেষ 2 ম্যাচে প্রতিপক্ষের জালে এই মোট 15টা গোল দিয়েছে বাভারিয়ানরা। গত মৌসুমে লিভারকুসেনের কাছে শিরোপা খোয়ানোর পর এবার তা পুনরুদ্ধারে মরিয়া তারা। জার্মান লিগ টেবিল টপারদের বিপক্ষে নামার আগে তাই বেশ স্নায়ু চাপে ভুগছে ওয়ার্ডার ব্রেমেন। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ ভিনসেন্ট কম্পানি। চ্যাম্পিয়ন্স লিগের হ্যাট্রিক ম্যান হ্যারি কেইন, মুসিয়ালা, গ্যানাব্রি, নয়াররাও বেশ নির্ভার। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 16 বছরে 1000 কোটি টাকার মালিক বনে যান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পাবনায় গড়েন ত্রাসের রাজত্ব। নিয়োগ বাণিজ্য থেকে বিপুল জমি দখলের অভিযোগ। এবং বৃষ্টি শেষ না হতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গুমোট গরমে জনজীবনে হাঁসফাঁস, নির্বিচারে গাছ নিধন ও নগরায়নের বিরূপ প্রভাব প্রকৃতিতে, বলছেন বিশেষজ্ঞ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।